হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক ইতিহাস। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাস থেকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। শ্রদ্ধেয় স্যার জীবন মুখোপাধ্যায় সম্পাদিত স্বদেশ সভ্যতা ও বিশ্ব নামক ইতিহাস বই থেকে তিনি ওই বইয়েতে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্পর্কে যে তথ্যটা দিয়ে গেছেন, সেই তথ্যটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা এই টপিকটা ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোনো কিছু কমেন্ট করার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করবে, কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমাদের সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি। দেখে নাও ইউনিটি ইন ডাইভার্সিটি। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এই তথ্যটি আমি স্যার জীবন মুখোপাধ্যায় সম্পাদিত স্বদেশ সভ্যতা ও বিশ্ব নামক ইতিহাস বই থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুতরাং সমস্ত ক্রেডিট স্যার জীবন মুখোপাধ্যায় মহাশয়ের। বন্ধুরা, তোমাদের কাছে যাদের বই আছে তারা পেজ 7 খুলবে, আর যাদের বই নেই তোমরা আমার ডিসক্রিপশন বক্সে দেখো পিডিএফটার লিঙ্ক দিয়ে আছে, মানে ওই টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক আমি দিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবে। আমরা শুরু করছি আমাদের টপিক, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। প্রথম পয়েন্ট, বৈচিত্র্যের লীলাভূমি ভারত। ভারতবর্ষ আমাদের দেশ। এই ভারতবর্ষ বিভিন্ন রকম বৈচিত্র্যের লীলাভূমি। তো তোমরা ভালো করে বুঝে নাও কী লিখেছেন উনি, জীবন মুখোপাধ্যায় স্যার কী লিখেছেন। ভারতবর্ষ হলো বৈচিত্র্যের লীলাভূমি। তো আমরা জানি তো ভারতবর্ষ হলো বৈচিত্র্যের লীলাভূমি। প্রাকৃতিক পরিবেশ, জনগোষ্ঠী, ভাষা, ধর্ম, সামাজিক আচার আচরণ, পোশাক পরিচ্ছদ ও জীবনযাত্রা প্রণালী সব দিকেই এই বৈচিত্র্যের সুস্পষ্ট পরিচয় পাওয়া যায়। মানে যে বৈচিত্র্য কোথায় কোথায় ভ্যারিয়েন্স আছে। প্রাকৃতিক পরিবেশ আলাদা, আমাদের পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ আলাদা, উত্তরাখণ্ডের প্রাকৃতিক পরিবেশ আলাদা। জনগোষ্ঠী, আমাদের জনগোষ্ঠী আলাদা, তেমনি জম্মু কাশ্মীরের জনগোষ্ঠী আলাদা। ভাষা কি, আমাদের বাংলা, ওদের হিন্দি হতে পারে। ধর্ম আলাদা, সামাজিক আচার আচরণ আলাদা, পোশাক পরিচ্ছদ আলাদা, প্রভৃতি ক্ষেত্রে বৈচিত্র্য সুস্পষ্ট লক্ষ্য করা যায়। উত্তুঙ্গ পর্বতশ্রেণী, উত্তাল সমুদ্র, নদীমাতৃক বিস্তীর্ণ সমভূমি, অসংখ্য নদ নদী, গহন অরণ্যানী, ঊষর মরুপ্রান্তর প্রভৃতি এদেশকে অপরূপ বৈচিত্র্যে পূর্ণ করেছে। আমাদের এই দেশটা দেখো বিভিন্ন রকম, যেমন আমাদের এইমাত্র যেটা আলোচনা হলো যে বিভিন্ন রকম সামাজিক দিক থেকে যেমন আমাদের একটা ডিফারেন্স আছে, তেমনি প্রাকৃতিকভাবে একটা বিশাল ডিফারেন্স আছে। আমাদের এখানে দেখো সমতল ভূমি, কিন্তু পাহাড় এলাকায় যাও, দার্জিলিংয়ে যাও, আমাদের রাজ্যে দার্জিলিংয়ে যাও, তোমরা সেখানে পর্বত পাবে। সুতরাং একটা ডিফারেন্স, বৈচিত্র্য আছে। আর এই বৈচিত্র্যই ভারতকে একটা অনন্য দেশ হিসাবে গড়ে তুলেছে। যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম ও ভাষার মানুষের আগমন হয়েছে এই ভারত ভূমিতে। আর সেই প্রাচীন যুগ থেকে এখনও পর্যন্ত বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ আমাদের দেশে আগমন ঘটেছে। তার ফলে একটা বিশাল বৈচিত্র্যের সমাগম ঘটেছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সমাগম ঘটেছে। বিভিন্ন অঞ্চল ও জাতিভেদে তাদের আচার আচরণও পৃথক। এই বৈচিত্র্যের প্রতি ইঙ্গিত করে ঐতিহাসিকরা ভারতকে বিশ্বের সারাংশ অর্থাৎ এপিটম অব দ্য ওয়ার্ল্ড বলে বর্ণনা করছেন। মানে দেখো, এপিটম অব দ্য ওয়ার্ল্ড বলতে কী বোঝো, মানে হচ্ছে ভারতকে বিশ্বের সারাংশ, মানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকটা জায়গার কিছু না কিছু সম্পর্ক আছে আমাদের ভারতবর্ষে। তাই এই দেশটাকে বলা হয়েছে এপিটম অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের সারাংশ। বন্ধুরা দেখো, নেক্সট পয়েন্ট, বৈচিত্র্যের মধ্যে মিলন। প্রথম পয়েন্ট হয়েছিল ভারতবর্ষ একটা বৈচিত্র্যের লীলাভূমি দেশ, তেমনি তার দ্বিতীয় পয়েন্ট বৈচিত্র্যের মধ্যে মিলন। ভারতবর্ষে যেমন বৈচিত্র্য আছে, তেমনি বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য আছে। বুঝতে পেরেছো তোমরা? এবার দেখে নাও, শুরু করছি। এই বিপুল বৈচিত্র্যের অন্তরালে একটি ঐক্যের স্রোত যুগ যুগ ধরে ভারতীয় জীবনে প্রবাহিত। বিভিন্ন রকম বৈচিত্র্য আছে, সেরকম বৈচিত্র্যের মধ্যে এক অন্তরালে একটা ঐক্য বর্তমান, মানে যুগ যুগ ধরে প্রাচীনকালেও আছে, আমাদের সময়তেও আছে। ঐক্য ও সমন্বয় হলো ভারতের জীবনের মূল সুর। ঐক্য আর সমন্বয় আমাদের জীবনের মূল সুর। ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর সমন্বয়ের আদর্শকেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে আখ্যায়িত করেছেন। আর ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর যে সমন্বয়, সেই সমন্বয়ের আদর্শকেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে আখ্যায়িত করেছেন। তার মতে সন্দেহাতীতভাবে ভারতে একটি মূলগত ঐক্য বিদ্যমান। ঐতিহাসিক স্মিথের মতে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে সন্দেহাতীতভাবে ভারতে একটি মূলগত ঐক্য বর্তমান।
এই ঐক্য ভৌগোলিক একত্ব এবং রাজনৈতিক একতা অপেক্ষা বহু গভীর ও অন্তরতর। মানে ভৌগোলিক দিক থেকে তো আমরা অন্য জায়গা থেকে পৃথক, রাজনৈতিকভাবে যেমন আমরা পৃথক, তেমনি কিন্তু প্রত্যেকের মধ্যে একটা সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, মানে একটা অন্তরের সম্পর্ক জড়িয়ে আছে। কবির কণ্ঠেও প্রতিধ্বনিত হয়েছে এই ঐক্যের আদর্শ। নানা ভাষা, নানা জাতি, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। খুব সুন্দর লাইন দিচ্ছে, দেখো নানা ভাষা, আমাদের ভাষা আলাদা, যারা মধ্যপ্রদেশে, যারা অন্যান্য রাজ্যে বাস করে, যেমন তামিলনাড়ু হতে পারে, কর্ণাটক হতে পারে, কেরল হতে পারে, সেখানে যেমন ভাষা, সেই ভাষার সঙ্গে আমাদের ভাষার মিল নেই, কিন্তু একটা ঐক্য আছে। নানা জাতি, বিভিন্ন রকম জাতি হতে পারে, তাদের জাতি আলাদা, কিন্তু একটা ভিতরে অন্তরে একটা মিল বর্তমান। নানা পরিধান, তারা পোশাক পরিচ্ছদ আলাদা পরে, আমরা পোশাক পরিচ্ছদ, তবু কিন্তু একটা মিল বর্তমান। বিবিধের মাঝে দেখো মিলন মহান, কিন্তু একটা মিল বিদ্যমান আছে। নেক্সট পয়েন্ট, ভৌগোলিক ঐক্যবোধ। ভৌগোলিক ঐক্যবোধ মানে ভেবে নাও তোমরা কি হতে পারে পয়েন্টটা, ভেবে নাও, তোমরা কিন্তু নিজেরাই লিখতে পারবে। এটা শুধুমাত্র তোমরা মেন পয়েন্টটা জেনে রাখো, ভৌগোলিক ঐক্যবোধ বলতে কি বোঝাই, তোমরা কিন্তু 1000টা ওয়ার্ড দিয়ে অনেক সুন্দর লিখতে পারবে, বেটার লিখতে পারবে। আমি দেখো শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও, এখান থেকে শুরু হয়েছে। দেখো, সুপ্রাচীন অতীত থেকেই হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগ ভারতবর্ষ নামে পরিচিত। আমাদের ভারতবর্ষের বিস্তৃত কত দূর, একদম সেই যে শুরু হলো হিমালয় থেকে, একদম শেষ হচ্ছে নিচে দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত, এই অংশটা ভারতবর্ষ নামে পরিচিত। মনুসংহিতা, বিষ্ণু পুরাণের বিভিন্ন শ্লোকে অখণ্ড ভারতবর্ষের ধারণা পরিলক্ষিত হয়। ভারতবর্ষ অখণ্ড ছিল কোথায় উল্লেখ আছে সেটা, মনুসংহিতা, বিষ্ণু পুরাণে। মনে করা হয় যে পৌরাণিক রাজা ভরতের নাম থেকে এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ। তো আমরা সকলে জানি, এটা তো আগে আলোচনা করা হয়েছে, ভারতবর্ষ নামকরণের অর্থ কী, তোমরা দেখে নেবে প্লেলিস্টে, দেখবে নিশ্চয়ই পেয়ে যাবে তোমরা। তো পৌরাণিক রাজা, একজন রাজা ছিল ভরত, ওনার নাম অনুসারে আমাদের এই দেশটার নাম হয়েছে ভারতবর্ষ। এবং ভারতবাসীকে বলা হয় ভারত সন্তান বা ভারত সন্ততি, আর আমরা ভারতের নাগরিক, ভারতের সন্তান, ভারতের সন্ততি। হিন্দু তীর্থস্থানগুলি উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা এবং পশ্চিমে দ্বারকা থেকে পূর্বে কামরূপ পর্যন্ত সম্প্রসারিত। আর হিন্দু তীর্থস্থানগুলি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত, একদম শুরু হচ্ছে উত্তরে কাশ্মীর থেকে, দক্ষিণে কন্যাকুমারিকা, পশ্চিমে দ্বারকা থেকে পূর্বে কামরূপ পর্যন্ত সম্প্রসারিত। তীর্থযাত্রার মাধ্যমে একজন হিন্দু ভারতের সব অঞ্চলের সঙ্গে একাত্মতা অনুভব করে। একজন হিন্দু যদি তীর্থযাত্রা শুরু করে, সে প্রত্যেকটা অঞ্চলের সঙ্গে একাত্মতা অনুভব করবে। হিন্দুর আচমন মন্ত্রে কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, পুষ্কর, নর্মদা ও কাবেরীর নাম একত্রে উচ্চারিত হয়। কোনো রকম মন্ত্র উচ্চারিত করতে হলে এই প্রত্যেকটা নাম আমরা একত্রে উচ্চারণ করি। বলা বাহুল্য, এই ভাবগত ঐক্য ভারতীয় ঐক্যের অন্যতম প্রধান অবলম্বন। আর এই যে আমাদের ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে, যা আমরা দেখতে পাই না কিন্তু আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, সেটাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মনে সমুদ্র হিমাচল থেকে এক বিশাল ভূখণ্ডের ধারণা জাগ্রত হয়। ভারতবর্ষ নামটা যখন আমরা উচ্চারণ করি, তখন সমুদ্র হিমাচল থেকে এক বিশাল ভূখণ্ডের ধারণা আমাদের মধ্যে জাগ্রত হয়। অখণ্ড ভারতের কথা চিন্তা করে হিন্দু শাস্ত্র ঘোষণা করেছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তো ভালো করে শুনে নাও, আবার বলছি। আর যে অখণ্ড ভারতের কথা চিন্তা করে হিন্দু শাস্ত্র ঘোষণা করেছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। খুব সুন্দর পয়েন্ট আছে, কিন্তু তোমরা নিজেরা লিখতে পারবে বন্ধুরা, ট্রাই করা একবার নিজেরা লিখতে পারবে বন্ধুরা। এরপরে আছে সাংস্কৃতিক ঐক্য। সাংস্কৃতিক ঐক্য মানে যেটা আমি প্রথমে আলোচনা করতে যাচ্ছিলাম, চেষ্টা করছিলাম, সেইটাই এখানে দেওয়া আছে, সাংস্কৃতিক ঐক্য, সাংস্কৃতিক মেলবন্ধন, সাংস্কৃতিক বৈচিত্র্য। ওকে, তো তোমরা দেখে নাও, আমি শুরু করছি। যুগ যুগ ধরে গ্রিক, পারসিক, শক, কুষাণ, পল্লব, হুন প্রভৃতি জাতির মানুষ পৃথক সংস্কৃতি ও আচার আচরণ নিয়ে ভারতে প্রবেশ করেছে। যুগ যুগ বছর ধরে আক্রমণ করেছে বলতে পারো তোমরা, বা ভারতে প্রবেশ করেছে কারা, গ্রিক, পারসিক, শক, কুষাণ, পল্লব, হুন প্রভৃতি জাতির মানুষ। ওরা বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়ে, আচার আচরণ নিয়ে আমাদের এই ভারত ভূমিতে প্রবেশ করেছে।
কিন্তু ভারতীয় সংস্কৃতির চিরাচরিত মৌলিক রূপকে তারা কোনোভাবেই বিনষ্ট করতে পারেনি। যদিও তারা ভিন্ন সংস্কৃতির হতে পারে, কিন্তু ভারতের যে একটা আদি যে ট্র্যাডিশনাল একটা যে কালচার আছে, সেই কালচারকে তারা কোনোভাবে স্পয়েল করতে পারেনি। সমন্বয়ের আদর্শে বিশ্বাসী ভারতবর্ষ আগন্তুক মতবাদকে গ্রহণ করে নিজ সংস্কৃতিকে পুষ্ট করেছে এবং বিদেশিরাও ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি গ্রহণ করে কালক্রমে ভারতীয় সমাজে বিলীন হয়ে গেছে। খুব সুন্দর লেখা আছে। এই যে সমন্বয়ের আদর্শে ভারতবাসী যে বিশ্বাসী, সে ভারতবাসী আগন্তুক মতবাদকে গ্রহণ করেছে। তারা যে আগন্তুক মানে কি, তারা যে নতুন মতবাদটা এনেছে, তাদের কালচারটা আমরা অ্যাকসেপ্ট করেছি, করে আমাদের সাথে একটা মিক্সড করে দিয়েছি, করে নিজ সংস্কৃতি পুষ্ট করেছে। মানে ধরো কেউ আফগানিস্তান থেকে এসছে, তাদের সংস্কৃতি আমরাও গ্রহণ করে আমাদের মধ্যেও একটা পরিস্ফুট ভাব জাগিয়ে তুলব, এবং বিদেশিরা এবং যিনি এসেছেন ওনাকেও আমাদের কালচার শেখাবো। ওকে, বিভিন্ন জাতির সমবায়ে ভারতবর্ষে এক বিশেষ ধরনের মৌলিক সভ্যতা গড়ে উঠছে। এ তো স্পষ্ট লেখা আছে, বিভিন্ন জাতি শক, গ্রিক, পারসি বিভিন্ন জাতির সমন্বয়ে একটা মৌলিক সভ্যতা গড়ে উঠেছে, যে সভ্যতা পৃথিবীর অন্যান্য স্থানের সভ্যতা থেকে সম্পূর্ণ পৃথক। আর এই যে সভ্যতা পৃথিবীর অন্য কোনো স্থানে কিন্তু তোমরা দেখতে পাবে না। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমাদের পরে পয়েন্ট, সংস্কৃত ভাষার প্রভাব। আমাদের অতি প্রাচীন ভাষা সংস্কৃত। তো দেখো পড়ছি, ভারতে প্রায় 200টার বেশি, তারও বেশি 2 শতাধিক ভাষা উপভাষা থাকলেও কয়েকটি মূল ভাষা থেকেই এই ভাষাগুলি উৎপত্তি। অনেক ভাষা আছে আমাদের, কিন্তু মূল কোনটা, সোর্স কোনটা, রিসোর্স কোনটা? সংস্কৃত। দ্রাবিড় ভাষাগুলি ব্যতীত অন্যান্য ভাষা মূলত সংস্কৃত থেকে উৎপন্ন। দ্রাবিড় ভাষাগুলো বাদ দিয়ে অন্য যে সমস্ত ভাষা সব সংস্কৃত থেকে একদম উৎপন্ন হয়েছে। প্রাচীন যুগ থেকে সংস্কৃত ভাষা ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে। আর প্রাচীন কাল থেকেই সংস্কৃত ভাষা ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে একটা মেলবন্ধন গড়ে তুলেছে। ভারতের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চার কেন্দ্রগুলিতে বিভিন্ন প্রান্তের ছাত্রেরা সমবেত হয়ে ভারতীয় ঐক্যের আদর্শকে বলবতী করে তুলেছে। দেখো কি বলেছে, ভারতের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত স্কুল কলেজ বলতে পারো তোমরা, যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চার কেন্দ্রগুলিতে, মানে সেই কেন্দ্রগুলি কি, শুধুমাত্র সংস্কৃত চর্চার কেন্দ্রগুলিতে বিভিন্ন প্রান্তের ছাত্ররা এসে সমবেত হয়ে ভারতীয় ঐক্যের আদর্শকে বলবতী করে তুলেছে। মানে ধরো আমাদের দেশে একটা সংস্কৃত বিদ্যালয় গড়ে উঠলো, অন্য দেশ থেকে যখন কেউ এসে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তখন সেই দেশ থেকে যে তার ভাষা আনছে, কালচার আনছে, সেই সমস্ত কালচার আমাদের কালচারের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। এই প্রসঙ্গে স্মরণীয় যে গুপ্তোত্তর যুগ থেকে সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা অর্জনে সক্ষম হয়। ভালো করে ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি ভালো করে মার্ক করে দিচ্ছি, আবার বলে দিচ্ছি তোমাদেরকে। গুপ্তোত্তর যুগ থেকে, মানে গুপ্ত যুগের পর থেকে সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভে সক্ষম হয়েছে। প্রতিবারের পরীক্ষায় গুপ্ত যুগের পর থেকে সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভ করছে। লিপির দিক থেকে বলা যায় যে উত্তর ভারতে অধিকাংশ লিপির উৎপত্তি ঘটেছে ব্রাহ্মী লিপি থেকে। আমরা তো জানি এগুলো সব, যে উত্তর ভারতের অধিকাংশ লিপির উৎপত্তি ঘটেছে ব্রাহ্মী লিপি থেকে। উত্তর ভারতের অধিকাংশ লিপির উৎপত্তি ঘটেছে ব্রাহ্মী লিপি থেকে। তোমরা যারা জানো না, ভালো করে জেনে নাও যে গুপ্তোত্তর যুগ থেকে সংস্কৃত ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভ করে, এবং লিপির দিক থেকে উত্তর ভারতের অধিকাংশ লিপি ব্রাহ্মী লিপি থেকে উৎপন্ন হয়েছে। পরে পয়েন্ট, ধর্মীয় প্রভাব। তো তোমরা এটা পড়ি বুঝতে পারছো, সংস্কৃতির প্রভাব যেমন হলো তেমনি এরপর আছে ধর্মীয় প্রভাব। দেখো, হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তীর্ণ স্থানে অবস্থিত তীর্থস্থান, নদ নদী, পাহাড় পর্বতগুলি সকল হিন্দুর কাছে পবিত্র। একদম সেই যে উত্তরাখণ্ড থেকে শুরু হলো, আরও হিমালয় থেকে যে শুরু হলো, সেখান থেকে কন্যাকুমারিকা পর্যন্ত প্রত্যেকটা তীর্থস্থান, নদ নদী, পাহাড় পর্বত হিন্দুদের কাছে একদম পবিত্র। হিন্দুর ধর্মীয় আচার অনুষ্ঠানে সর্বত্র একই মন্ত্র উচ্চারিত হয়। আমাদের হিন্দুদের কাছে প্রত্যেকের কাছে একই মন্ত্র উচ্চারিত হয়। বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, রামায়ণ, মহাভারত সকল হিন্দুর কাছে পবিত্র ধর্মগ্রন্থ। এইগুলো হচ্ছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। মূল সংস্কৃত রামায়ণ ও মহাভারতকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় রামায়ণ মহাভারত রচিত হয়েছে। আমরা জানি আমাদের আঞ্চলিক ভাষায় বাংলা, তাহলে বাংলাতে আমরা যেমন রামায়ণ পড়ি, তেমনি কেউ গুজরাটি ভাষায় পড়তে পারে, কেউ মারাঠি ভাষায় পড়তে পারে, সেটাই বলা আছে। প্রাচীন ভারতের বিভিন্ন ধর্মগুরুরা ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মপ্রচার করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্য সঞ্চার করে।
প্রাচীন ভারতের বিভিন্ন ধর্মগুরু তারা ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্ম প্রচার করেছে। ধর্ম প্রচার করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে একটা ঐক্যের সমন্বয় ঐক্যের মেলবন্ধন গড়ে তুলেছে। শঙ্করাচার্য, শ্রী চৈতন্য, মাধবাচার্য, বল্লভাচার্য, তুকারাম, নানক, কবির, তুলসীদাস, সুফি সন্ত শেখ, সেলিম চিস্তি, খাজা মঈনুদ্দিন চিস্তি প্রমুখ ধর্ম প্রচারকদের অবদান এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। কী কী ক্ষেত্রে উল্লেখযোগ্য, কোন দেখো অনেক নাম দেওয়া আছে। প্রত্যেকজন ভালো কে একদম ভালো উচ্চমানের ধর্মগুরু প্রত্যেকে বিভিন্ন অঞ্চলে, ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্ম প্রচার করে বিভিন্ন জাতির মধ্যে একটা সম্পর্ক, একটা মেলবন্ধন গড়ে তুলেছে। পরের পয়েন্ট, বিশ্ববিদ্যালয়ের প্রভাব। ভারতীয় ঐক্যের আদর্শ প্রচারে প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকা উল্লেখযোগ্য। ভারতীয় ঐক্যের আদর্শ প্রচার করবে কার মাধ্যমে? ভারতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। হিন্দু বিদ্যাচর্চার কেন্দ্র হিসেবে বারাণসী, মথুরা, নালন্দা, তক্ষশিলা, কাঞ্চি, উজ্জয়িনী, নবদ্বীপ এবং বৌদ্ধ শাস্ত্র অনুসরণের জন্য গঠিত নালন্দা, বিক্রমশিলা প্রভৃতি বিশ্ববিদ্যালয় অতি গুরুত্বপূর্ণ। কেবলমাত্র এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাজ গেছিল শুধুমাত্র ভারতীয় ঐক্যকে একদম চারিদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। তার মধ্যে কতগুলো হিন্দুদের আছে, যেন মথুরা, বারাণসী আছে, বৌদ্ধদের কিছু আছে, নালন্দা, বিক্রমশিলা প্রভৃতি। এইসব বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন অঞ্চলের ছাত্র অধ্যাপকরা সমবেত হতেন। আমরা জানি তো, কম বিশ্ববিদ্যালয় হলে তখন কম বিশ্ববিদ্যালয়, নালন্দার কথা ভাবো, নালন্দা থেকে কোথা থেকে না লোক আসেনি, বিশ্বের বিভিন্ন দরবার থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের লোক এসেছিল, মানে পড়তে এসেছিল। তাদের কালচার আমাদের কালচার মিশে আছে। তারা জানতেন যে তারা একই বিশ্ববিদ্যালয় বা একই আচার্যের শিষ্য। তারা কি জানতেন? তারা জানতেন তারা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একই আচার্যের শিষ্য। এর ফলে তাদের মধ্যে একটি ঐক্যবোধ সুদৃঢ় হয়। তারা যেখান থেকে আসুন না কেন, তারা তো একই তো কি বলবো, একদম একই গুরুর অন্তর্গত। তারা জানতো সেটা, এবং তাদের মধ্যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে ওঠে। বন্ধুরা দেখো পরে পয়েন্ট, রাজনৈতিক ঐক্যের আদর্শ। বুঝতে পারছো তোমরা? প্রাচীন যুগে ভারতের রাজনৈতিক অনৈক্য বিদ্যমান থাকলেও সমগ্র ভারতব্যাপী রাজনৈতিক ঐক্যের আদর্শ কিন্তু সুপ্রাচীন। প্রাচীন ভারতে কি হয়েছে, রাজনৈতিক অনৈক্য মানে এক অঞ্চলের রাজনৈতিক ব্যাপার কিন্তু অন্য অঞ্চলের রাজনৈতিক ব্যাপার থেকে আলাদা। যে একটা অনৈক্য আছে, তেমনি সমগ্র ভারতব্যাপী রাজনৈতিক ঐক্যের আদর্শ কিন্তু সুপ্রাচীন। ভারতবর্ষ নামটি একটি ভৌগোলিক ধারণার পরিচায়ক হলেও এর একটি রাজনৈতিক গুরুত্ব আছে। ভারতবর্ষ নামটা একটা ভৌগোলিক কারণের দিকে হলেও কিন্তু এর একটা রাজনৈতিক গুরুত্ব আছে। এই নামটির সঙ্গে বিশাল ভূখণ্ডের অধীশ্বর একটি সার্বভৌম রাজতন্ত্রের ধারণায় জড়িত। এই যে নামটি ভারতবর্ষ, এই নামটির সঙ্গে বিশাল ভূখণ্ডের অধীশ্বর একটি সার্বভৌম রাজতন্ত্রের ধারণাও জড়িত। বেদ, পুরাণ প্রভৃতি ধর্মশাস্ত্র ও সাহিত্যে রাজ চক্রবর্তী, একরাট, বিরাট, সম্রাট, রাজাধিরাজ প্রভৃতি উপাধি এবং রাজসূয়, বাজপেয়, অশ্বমেধ প্রভৃতি যজ্ঞের কথা বারংবার উল্লেখিত আছে। কি বলা আছে? বেদে, পুরাণে প্রভৃতি প্রাচীন ধর্মশাস্ত্রে এবং সাহিত্যে রাজ চক্রবর্তী, একরাট, বিরাট, সম্রাট, রাজাধিরাজ প্রভৃতি উপাধি এবং রাজসূয়, বাজপেয়, অশ্বমেধ প্রভৃতি যজ্ঞের কথা বারংবার উল্লেখিত আছে। প্রাচীন ভারতে রাষ্ট্রীয় ঐক্য ও সার্বভৌমত্বের আদর্শ কতটা প্রবল, এগুলি তারই প্রমাণ। পরের পয়েন্ট, ইংরেজ শাসন ও স্বাধীনতা সংগ্রাম। ইংরেজ শাসনে ভারতের রাজনৈতিক ঐক্য সুপ্রতিষ্ঠিত ছিল। ইংরেজ শাসনে ভারতের ঐক্য প্রতিষ্ঠিত হয়, সেই সময় ভারতের ঐক্য প্রতিষ্ঠিত হয়। সংবাদপত্র, রেলপথের প্রবর্তন এবং নতুন মধ্যবিত্ত সম্প্রদায়ের কার্যকলাপ ঐক্যের আদর্শকে সুদৃঢ় করে। বিভিন্ন রকম সংবাদপত্র, রেলপথের প্রবর্তন এবং নতুন মধ্যবিত্ত সম্প্রদায়ের কার্যকলাপ ঐক্যের আদর্শকে সুদৃঢ় করে। স্বাধীনতা সংগ্রামের কালে সমুদ্র হিমাচল সকল ভারতবাসীর অন্তরে এই ঐক্যের আদর্শ যথার্থ রূপ পরিগ্রহ করে এবং দেশবাসী একাত্ম হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়। কি বলা আছে দেখো, খুব সুন্দর বলা আছে। স্বাধীনতা সংগ্রামের কালে সমুদ্র হিমাচল সকল ভারতবাসীর অন্তরে এই ঐক্যের আদর্শ যথার্থ রূপ পরিগ্রহ করে এবং দেশবাসী একাত্ম হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়। সেদিন ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীত ও ধ্বনি দেশবাসীকে নতুন চেতনা উদ্বুদ্ধ করে। আর সেই সময় কোন সময় বলতো?
সেই সংগ্রামের সময়, স্বাধীনতা সংগ্রামের সময় ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম ধ্বনি বা সঙ্গীতটা দেশবাসীকে একটা নতুন চেতনায় উদ্বুদ্ধ করে তোলে। বন্ধুরা, আমাদের শেষ পয়েন্ট ভালো করে শোনো, অন্তরের ঐক্য। এইটা তো তোমরা লিখতে পারবেই, অন্তরের ঐক্য। দেখো, ভারতীয় ঐক্যের আদর্শ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর এক গভীর আন্তরিক মৌলিক ঐক্যের কথা বলেছেন। খুব সুন্দর বলা আছে, লাইনটা একদম খুব সুন্দর। ভারতীয় ঐক্যের আদর্শ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ ভারতবাসীর এক গভীর আন্তরিক ও মৌলিক ঐক্যের কথা বলেছেন। তার মতে জাতি, ধর্ম, ভাষা, আচার আচরণের পার্থক্য সত্ত্বেও এক আন্তরিক ও মৌলিক ঐক্যবোধ ভারতবাসীকে ঐক্য সূত্রে আবদ্ধ করে। কি বলা আছে দেখো, ওনার মতে, ঐতিহাসিক স্মিথের মতে জাতি, ধর্ম, ভাষা, আচার আচরণের পার্থক্য সত্ত্বেও এক আন্তরিক ও মৌলিক ঐক্যবোধ ভারতবাসীকে এক ঐক্য সূত্রে আবদ্ধ করে রেখেছে। এই ঐক্যবোধ কোনো প্রকার রাজনৈতিক ভৌগোলিক ঐক্যের উপর নির্ভরশীল নয়। আর যে ঐক্যটা আছে সেটা কোনো রকম রাজনৈতিক ভৌগোলিকের উপর নির্ভরশীল কিন্তু নয়। এই একতা হলো সম্পূর্ণভাবে ভারতবাসীর অন্তরিকতা। আর যে একতা এক জাতির সঙ্গে অন্য জাতির, এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের মানুষের যে একতা, সেটা একদম ভারতবাসীর অন্তরের একতা। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।